প্রতি বছরের ন্যায় এবছরেও ৮৭তম বর্ষে পড়ল মুখার্জি বাড়ির অন্নপূর্ণা পুজো। এ বিষয়ে মুখার্জি বাড়ির বর্তমান সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী তথা অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি বলেন, বিগত ৮৭ বছর ধরে তাদের মুখার্জি পরিবারে এই অন্নপূর্ণা পুজো হয়ে আসছে। যদিও মূর্তি এনে পুজোর এবছর ৩৭তম বর্ষ। গতকাল সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা এই পুজোর শুভ উদ্বোধন করেছেন। এদিন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী তথা প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায় মুখার্জি পরিবারের অন্নপূর্ণা পুজোয় এসে পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বললেন আমরা শুনে নেব। নতুন করে রূপালী জগতে দেখা যাবে। দেখুন, যদি ভালো স্ক্রিপ্ট হয়, ভালো গল্প হয়, অবশ্যই দেখা যাবে। আর যদি আমি এখন খুব সিলেক্টিভ, খুব পছন্দ না করতে করি না, তো যদি সেরকম ভালো সাবজেক্ট হয় অবশ্যই দেখা যাবে। কেন দেখা যাবে না? তো ডিপেন্ড করছে সাবজেক্টের। আচ্ছা, ঠিক আছে। সেটা হয়তো ঈশ্বরের আমার কৃপা। এবং অনেকের কাছে গিয়ে বলেছি, যেখানে টর্চার হচ্ছে সেই সব এরিয়ায় গিয়ে আমি কিন্তু বুঝিয়েছি কেন ওদের টর্চার করা উচিত না। তারা কিন্তু অভিশাপ দেয়, তারা কিন্তু শিবের দূত, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। মহাকাল, কাল ভৈরব, তো এইগুলো মাথায় রাখতে হবে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? জীবের প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীব সেবা হচ্ছে শিব সেবা। আমরা ছোটবেলা থেকে শুনেছি জীব সেবা শিব সেবা। এবং সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানুষই কিন্তু তাদের আয়ুটা কেড়ে নিয়েছে। ওদের 12 বছর মানে তাদের 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে। তো কতদিন বা বাঁচবে? তো যতটুকু দিন বাঁচবে তাদেরকে যদি করুণা করতে পারে, তাদের পাশে যদি দাঁড়ায়, এবং মানুষ সবসময় ভাবে ভালো খাবো, উৎসব করবো, ভালো থাকবো, ভালো করবো, কিন্তু একবারও ভেবে দেখেন এই সুন্দর পৃথিবীতে কিন্তু যেমন ঈশ্বর মানুষকে পাঠিয়েছে, ঠিক তেমনভাবেই সুন্দর পৃথিবীতে পশু পাখি প্রকৃতি সকলকে পাঠিয়েছে। সেই জন্য আমাদের একটা দায়িত্ব মানুষের, যে তাদেরকে প্রোটেক্ট করা, তাদের পাশে দাঁড়াবে। কারণ হচ্ছে, আমরা কিন্তু একজনকে বাদ দিয়ে একজন এই সুন্দর পৃথিবীতে থাকতে পারবো না। মানুষ হয়ে যাবে, সবার প্রয়োজন, পৃথিবীতে সকলের প্রয়োজন। সেই জন্যে আমার মনে হয় যে এই যে টর্চার হয়, অত্যাচারিত হয়, সেগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। কারণ হচ্ছে, যে বা যারা অত্যাচার করে বা যে বা যারা কুকুর বেড়াল হত্যা করে, তাদের কিন্তু পরিণতি খারাপ। তারা কিন্তু এমন অভিশাপ পাবে, শিবের এমন অভিশাপ পাবে, তারা কিন্তু বাঁচতে পারবে না, শান্তি মতো বাঁচতে পারবে না। তাই একটাই কথা বলি, হয়তো খেতে দিতে না পারে, কিন্তু তাদেরকে অত্যাচার করবে না, টর্চার করবে না। যদি অসুস্থ হয় কোনো সংস্থাকে জানাবে, অনেক এনজিও আছে। বেচারাম্মান্না মন্ত্রী, স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী, ইন্দ্রনীল সেন মন্ত্রী, এদের তৃণমূলে এনেছি আমি। বেচা সিপিএম করতো, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, ইন্ডিয়া কোর্সে চাকরি করত, ওদের তো তৃণমূলে এনেছি আমি, এমনই দাবি অসিত মজুমদারের। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় অসিত মজুমদারের যুক্তি, তিনি দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেই এই ধরনের মন্তব্য করেছেন। এ বিষয়ে যা বলার তিনি দলকে বলবেন, কিন্তু কে বা কারা এই ভিডিও মিডিয়ার কাছে পৌঁছে দিল সে নিয়েই তিনি সন্দিহান। অন্যদিকে এই ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি বিজেপিও। কি বলছেন অসিত মজুমদার, কি বলছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, আমরা শুনে নেব। লাভ নেই। ওই অনেকেই জানে সিঙ্গুর আন্দোলন কিভাবে চলেছে, আমি নিজের ঢাক নিজে পেটাবো না। ব্যবসা মন্ত্রী, স্নেহাশিস মন্ত্রী, ইন্দ্রনীল মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে, ব্যবসা তৃণমূল করতো নাকি? তো সিপিএম করতো। ব্যবসা
তৃণমূল করতো নাকি, ও তো সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে না ইন্ডিয়া জুটের চাকরি করতো। যাকে আমি এগুলো বলতে চাই না, কিন্তু বাস্তব বললাম। এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের সাথে আমি কথা বলছিলাম ভোটার লিস্ট নিয়ে। এটা আমার দলের কথা, এটা বাইরে যাওয়ার তো কথা নয়। এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয়। আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে কিছু বলতেই পারি। দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের উপর জোর দিয়েছেন। আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না। তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে। দেখবেন আমি কোথাও বলেছি যে আমাকে যদি সুব্রত বক্সি রাত্রেবেলায় পায়ে হেঁটে কলকাতায় যেতে বলে আমি চলে যাব, আমি দলের সৈনিক। এ কথা মিডিয়ায় বলার জন্য নয়, আমার দলের মধ্যে বলেছি, কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি, এবং এই উদ্বুদ্ধ করতে গিয়ে কিছু উদাহরণ হয়তো টেনেছি। এটা দলের নেতৃত্বের সাথেই আলোচনা, দলেরই আলোচনা। এটা মিডিয়ায় কারা নিল, কিভাবে নিল, মনে হয় ঠিক হয়নি। বেচারাম মান্নাকে সিপিএম থেকে নিয়ে এসছে আমাদের চুচুড়োর বিধায়ক, ইন্দ্রনীল সেনকে গানের জগৎ থেকে হাত ধরে চন্দননগরে নিয়ে এসছে আমাদের চুচুড়োর বিধায়ক, স্নেহাশিস বাবুকে মন্ত্রী বানিয়েছে আমাদের চুচুড়োর বিধায়ক। আসলে এগুলো আমরা বলছি না, এগুলো চুচুড়োর বিধায়ক বলছে। দলের গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে গেছে, বিধায়ক মশাই এখন নিজের দলের নেতা মন্ত্রীদেরও ছাড়ছে না। যত বিধানসভা এগিয়ে আসবে এই গোষ্ঠী কোন্দল আরো বেশি করে প্রকট পাবে। চুচুড়ো কেন, সারা পশ্চিমবাংলার মানুষ এটা উপভোগ করবে। কামারহাটি বিধানসভার বেলঘরিয়া এলাকায় উদ্ধার তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ। গতকাল সন্ধ্যায় মদ্যপানের সময় পিছন থেকে কেউ বা কারা তাকে গুলি মারে বলে অভিযোগ। এ বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ প্রশাসন, আমরা শুনে নেব। हमारा साथ उसको बीवी से सब बात पूछिएगा, सब बता देगा। सब दुश्मनी हमारा लड़का के था, वह सुशांतों के लड़का से था दुश्मनी। एक बार पहले ही मारा था, हमारा लड़का के बहुत मारा था अकेला पाके। जब सब ब्रिज के आदमी सब पारा के आदमी दौड़ा ना, तब छोड़ दिया, समझे। उसी তা গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি। বাকি কে করেছে, কি হয়েছিল, ইনভেস্টিগেশনে তদন্ত সাপেক্ষে। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল? না, জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছে। স্যার কিরকম বয়স হবে, কিরকম বয়স, কি নাম? নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ভরসা দেখাচ্ছেন রোগীদের বেসরকারি নার্সিংহোমে। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে এমনই অভিজ্ঞতার শিকার হলেন বছর 67 এক বৃদ্ধা। তার রিপোর্ট দেখে সরকারি হাসপাতালের চিকিৎসক তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হওয়ারই পরামর্শ দিলেন। কি বলছেন সেই বৃদ্ধা? অন্যদিকে সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে কি বলছেন বিরোধী দলের নেতারা, তাও আমরা শুনবো। এইটা আগে কল্যাণী হসপিটালে দেখিয়েছিলাম,
তখন গলব্লাডারটা হয়নি, স্টোনটা হয়নি, শুধু কিডনি ড্যামেজটা ছিল। ওখান থেকে এসে তারপরে এই আলম স্যারের কাছে দেখাচ্ছি, আলম ডাক্তারবাবুর কাছে। কোথায়? এই চুঁচুড়া হসপিটালে। আচ্ছা। তো উনি আমাকে যতগুলো রিপোর্ট করতে দিয়েছেন করিয়েছি, রক্তের রিপোর্ট, তারপরে এমনি টেস্ট রিপোর্ট যা যা হয়। তারপরে আবার এই বাইরে থেকে একটা করালাম, ওটা ওটা ইকো বলে নাকি, আমি বুঝি না তো বলছি। ওইটা করালাম, বাইরে থেকে পয়সা লেগেছে। ওনাকে অনেক বলেছিলাম, বলছে এখানে হবে না, ওটা আপনাকে বাইরেই করতে হবে। তা বাইরে থেকে অনেক লোকের কাছে চেয়ে চিনতে পাড়ায় চাঁদা টাদা তুলে তুলে করিয়েছি। তারপরে রিপোর্ট গুলো যখন তৈরি হয়ে গেছে সব, ওনাকে দেখাতে এলাম কোথায়? হাসপাতালে? হাসপাতালে আলম ডাক্তারের কাছে। তো উনি আমি আসার সঙ্গে সঙ্গে কোনো রিপোর্ট দেখলেন না, ঘস করে লিখে দিলেন, আমার চেম্বার আছে খাজনার মোড়ে, চেম্বারে চলে আসবেন। আমি বলছি স্যার চেম্বারে যাব? বলছে হ্যাঁ, কি করতে হবে আপনাকে ওখানে বলে দেবো। তা আমি বললাম, আপনি আপনি বললেন না যে আমি তো হাসপাতালে দেখিয়েছি, চেম্বারে কেন যাব? আপনি বলেন না? বলেছি। তা বলছে আসুন না, আমি বলছি আপনাকে সব বুঝিয়ে। আমি বলছি এখানে বললে ভালো হয়, আমি ওর ভাড়ার ব্যাপার আছে তো। বলছে না, আপনি ওখানে আসবেন। আমি গেছি গতকাল 7টার সময় গেছি। ওখানে যাওয়ার পরে বলছে কাগজগুলো দিন, আপনি স্বাস্থ্যসাথী কার্ড এনেছেন? তাহলে হ্যাঁ স্যার এনেছি। তা বলছে তাইলে এক কাজ করুন, আপনি এই 6টা রিপোর্ট লিখে দিচ্ছি, এইগুলো টেস্ট করান, এই টেস্ট গুলো করুন। আবার মানে ওই রিপোর্ট হওয়ার পরেও আবার পরে আবার টেস্ট করতে দিয়েছে। তা উনি সব ইয়েগুলো এক্সরে গুলো দেখলো, রিপোর্ট গুলো দেখলো, দেখে বললো কি আমাকে 500 টাকা দিন। তা আমি বলছি স্যার আমি তো টাকার ব্যবস্থা নেই আমার কাছে, কি করে দেব? তাই জন্য তো হসপিটালে দেখালাম আপনার কাছে। বলছে না, এটা আমার চেম্বার, আমাকে 500 টাকা দিতে হবে। হ্যাঁ, পাড়ার একটা ছেলে নিয়ে গেছিলাম, তাকে বলছে বের করো 500 টাকা। তা আমি ওই পাশের ছেলেটাকে বললাম, বাবা আমায় দাও না 500 টাকা, আমি যে কোনো মতে শোধ দিয়ে দেবো, ডাক্তারবাবুকে দিতে হবে, ছাড়ছে না। তা দিলাম, দেওয়ার পরে বলছে এই ছখানা রিপোর্ট লিখলাম, এই টেস্ট গুলো করে আনবেন, করাতে হবে, করে আনবেন বলেনি, ভুল বললাম, করাতে হবে। আপনি আমার নার্সিংহোমে ভর্তি হয়ে যান আর 3000 টাকা জমা দেন এই টেস্ট গুলো করাতে। তা বলছি আমি তো 1 পয়সাও দিতে পারবো না, আমি তো খুবই গরিব, বুঝছেন তো, ওই জন্য তো হাসপাতালে দেখালাম। শুধু ডাক্তার আলম না, আমাদের এই হুগলি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে একাধিক ডাক্তার, প্রায় সমস্ত ডাক্তারই আজকে হাসপাতালে, অর্থাৎ সরকারি চিকিৎসা তারা তো করে না, তারা প্রত্যেকজনা সব প্রতিষ্ঠানে যুক্ত আছে, বিভিন্ন এখানে নার্সিংহোমে, এবং সেখানে এখানকার রোগীদের সেখানে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যখন হাসপাতালে এই রোগীরা রোগাক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসার জন্য আসছে, তারা তখন এখান থেকে কী করছে, তাদেরকে দেখে তারা বলছে আমাদের প্রাইভেটে এসে দেখান, এবং এইভাবে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং তারা সেখানে অপারেশন করছে। এরকম একাধিক, একজনা নয়, একাধিক মানুষ। আমার দেখা আমাদের এই চুঁচুড়া শহরের এই বড়বাজার অঞ্চলে এরকম বহু মানুষ আছে, তারা যখন দেখাচ্ছে যে ডাক্তার বলেছে তোমার অপারেশনের প্রয়োজন, তুমি আসো, সে যখন অপারেশনের জন্য সেই যথাযথ সেই স্বাস্থ্যের জন্য রিপোর্টগুলো করাচ্ছে, রিপোর্ট করানোর পরে যখন সেই রিপোর্ট নিয়ে যাচ্ছে বলছে এখন অপারেশন হবে না, অর্থাৎ 3-4 মাস পর হবে। তখন বলছে যে সেই ব্যক্তি তখন বলছে আমি যে রিপোর্টগুলো করালাম 4-5 হাজার টাকার বিনিময়ে, তখন তো সেগুলো আর লাগবে না, সুতরাং আবার নতুন করে রিপোর্ট করতে হবে। তখন বলছে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আসো, আমার চেম্বারে এসে দেখা করবে। চেম্বারে যখন যাচ্ছে তার কাছে 500-1000 টাকা এরকম করে নিচ্ছে, শুধু টাকাই নিচ্ছে না, তখন বলছে যে তুমি আমার অমুক একটা নার্সিংহোম আছে, আমি ওখানে বসি, আমি ওখানে তোমার অপারেশন করে নেবো। এরকমভাবে আমাদের এখানে রোগাগ্রস্ত চিকিৎসাধীন মানুষগুলোকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথা বলে তাদের ওখানে নিয়ে যাচ্ছে এবং তাদের কাছে একটা মোটা টাকা নিচ্ছে। সুতরাং এখানের হুগলি চুঁচুড়ার না, পশ্চিমবাংলার সর্বত্র স্বাস্থ্য ব্যাপারীরা বড় ধরনের ব্যবসা করে বড় ধরনের মুনাফা লাভছে, আর সাধারণ মানুষ চিকিৎসার অভাবে। আগামী 6 থেকে 9 এপ্রিল চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার সর্বত্র রয়েছে রামনবমীর মিছিল।
হাইকোর্টের নির্দেশ মেনে সেই মিছিল করা হচ্ছে কিনা, শাসক দল থেকে বিরোধী দল কিভাবে সেই মিছিলের প্রস্তুতি নিচ্ছেন তা সরজমিনে ঘুরে দেখতে এদিন মোটরসাইকেলে চড়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানা এলাকার সমস্ত এলাকা ঘুরে দেখলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। কি বলছেন তিনি আমরা শুনে নেব। ঈদটা শেষ হলো, আজকে ঈদের পর্বের অনেক লোক আজকে ছুটি আছে, অনেক লোক বেরিয়ে পড়েছে। এছাড়া কিছুদিন পরে আমাদের অনেকগুলো পর্ব একের পর এক আছে। যত স্পর্শশীল এলাকা আছে, যত সেন্সিটিভ এলাকা আছে, বাজার এলাকা, এটা লোকজনের মনোবল বাড়ানোর জন্য এবং কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে আমরা একটু বাইক পেট্রোলিং করছি, হেঁটে পেট্রোলিং করছি। যত ইম্পর্টেন্ট জায়গা আছে সব জায়গাতে আমাদের নজর থাকবে। শহর এলাকায় সব জায়গাতে সিসিটিভি, বাড়তি সিসিটিভি লাগানো হয়েছে এবং রাত্রিবেলা যে টহল ওটাও বাড়ানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে কি এখানে সব কিছু স্বাভাবিক এবং শান্ত থাকবে। সে পুলিশের একটা রামনবমীর জন্য এটা রামনবমীর জন্যই করা হচ্ছে। রামনবমী 6 তারিখ থেকে 9 তারিখ এখানে আচরণ করা হবে। তারপর 12 তারিখে হনুমান জয়ন্তী আছে। প্রতি বছরের মতোই এবার কিন্তু খুব শান্তিভাবে সুস্থভাবে সবাই ঠিক মতো সব নিয়ম মেনে, হাইকোর্টের ডাইরেকশন মেনে সব ঠিক মতো হবে, এটা আমার কনফিডেন্স আছে। আর আমরা পুলিশ যে নিরাপত্তা দিক থেকে বলুন বা লোকের ট্রাফিক বলুন, সুবিধার জন্য বলুন, সব ব্যবস্থা আমরা করছি। আপনার সব জায়গাতে, সব থানা এলাকায় র্যালি হচ্ছে, সব বেশি কোথাও কম হচ্ছে। চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, রেশরা, ডানকুনি, উত্তরপাড়া সব জায়গায় মোটামুটি বৈধবাটি সব জায়গাতে মিছিল হচ্ছে। আমাদের নজর সব জায়গাতে থাকবে আর এটা বাড়তি ফোর্স বাইরে থেকে আনা হচ্ছে, এদেরকে কভার করা হচ্ছে। অস্ত্র প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে স্যার? সে নিশ্চয়ই করা হবে। যে হাইকোর্টের যে ডাইরেকশন আছে সকলের জন্য ওটা ভ্যালিড আছে, ওটা ফলো করবে, এটাই আমরা। অন্যদিকে এবছর প্রথম রামনবমীর মিছিল বের করছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি কি বলছেন আমরা তাও শুনে নেব। রামকালো বাবার নাকি? রামকালো বাবার পৈতৃক সম্পত্তি নাকি? রামনবমী করে অস্ত্র নিয়ে মিছিল করতে হবে কোথায় বলেছে? অস্ত্র নিয়ে মিছিল করতে হবে কোন জন্মে রাম বলে গেছে? রাম সবার অধিকার আছে রামনবমী করার। 6 তারিখ দেখবেন, চুঁচুড়ার মানুষ দেখবে যে কিভাবে রামনবমী করতে হয়। কিভাবে হবে 6 তারিখ মিছিল? দেখবেন না, এখন আগে থেকে বলে কি হবে? একটা ধুতির কথা শোনা যাচ্ছে। আর ধুতি এদের আছে পড়বে, তো বাঙালি কালচার, বাঙালির কালচার তো ধুতি, বাঙালি সংস্কৃতি ধুতি পড়বে যাদের আছে। মানে কারণটা কি? অবাঙালিদের বেশি দেখা যায় রামনবমীতে? কারণ অকারণ বুঝি না। সুস্থ সাংস্কৃতিক পরিবেশ চাই। অসুস্থ বাংলাকে করার চক্রান্ত আমরা বরদাস্ত করব না। বাংলা সাংস্কৃতিক পরিবেশ রক্ষা করতে হবে, বাঙালির ঐতিহ্য রক্ষা করতে হবে, বাংলার ঐতিহ্য রক্ষা করতে হবে। সেই রক্ষা করতে গেলে বাংলার যা যা ঐতিহ্য আছে আমরা সেগুলো মানুষের মনে গেঁথে দিতে চাইছি। দেখবেন 6 তারিখে কি হয়, সবটাই আমি বলবো না, রাস্তায় প্রমাণ হবে যে আমরা কি করতে চাইছি। এবারেই কেন রামনবমীর মিছিল? 26-এর নির্বাচন বলে? না, এটা নয়। আমরা যেটা দেখছি বারবার যে উচ্ছৃঙ্খল জনতা একটা দলের নামে রামনবমী করে। এই উচ্ছৃঙ্খলতা দেখতে দেখতে দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। মানুষকে উচ্ছৃঙ্খলতা, বাচ্চারা ভয় পায়। রামনবমীর মিছিল শুনলে বাচ্চারা ভয় পায়। সেই ভয় চুঁচুড়াবাসীর কাছে আমরা কাটিয়ে দিতে চাই। রামনবমী মানুষকে, রামকে আমরা শ্রদ্ধা করি, আর সীতাকে ছাড়া রাম হয় না। হুগলি জেলা গ্রামীণ পুলিশের দাঁতপুর ও পোলবা থানার রামনবমী শোভাযাত্রা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে রামনবমী আয়োজন কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এই বৈঠকে উপস্থিত সমস্ত রামনবমী শোভাযাত্রা কমিটির সদস্যদের মহামান্য হাইকোর্টের নির্দেশ দেওয়ার নিয়মাবলী জানিয়ে দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। এছাড়াও এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন
হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিআই এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশের দাঁতপুর ও পোলবা থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি কি বলছেন আমরা শুনে নেব। আগামী 6 এবং 9 এপ্রিল পোলবা এবং দাঁতপুর থানা এলাকায় রামনবমী প্রতিপালিত হবে। এই জন্য আজকে দাঁতপুর এবং পোলবা থানাতে যে সমস্ত রামনবমী উদযাপন কমিটিগুলি আছে যারা মিছিল বার করবে তাদেরকে নিয়ে একটি সমন্বয় সভা হয়। এই সভাতে আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে এবং 2024 সালে মহামান্য হাইকোর্টের যে নির্দেশ আছে সেগুলো তাদেরকে বলে দেওয়া হয় এবং মেনে চলার জন্য অনুরোধ করা হয়। আমরা রামনবমী পালনের জন্য হুগলি জেলা পুলিশের তরফ থেকে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো সমস্ত জায়গায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলো অ্যারেঞ্জ করা হবে। থ্যাংক ইউ। দাঁতপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। ব্যান্ডেল ও হুগলির প্রায় 18টি সংস্থার যৌথ উদ্যোগে ব্যান্ডেলের রায়বাজার এলাকার দুর্গা মণ্ডপে 18টি সংস্থার যৌথ উদ্যোগে পালিত হল সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ সলিল সমারোহ। পরে এ বিষয়ে যৌথ এই কমিটির সাধারণ সম্পাদক অরিত্র শীল কি বলছেন আমরা শুনে নেব। এবছরে চলছে প্রখ্যাত সঙ্গীত পরিচালক শিল্পী সলিল চৌধুরীর শতবর্ষ। রাজ্য জুড়ে এই সলিল চৌধুরীর শতবর্ষ পালন করছে সলিল সমারোহ কমিটি। রাজ্য জুড়ে এই সলিল সঙ্গীতের যে উদযাপন চলছে তার অংশ হিসেবে এই ব্যান্ডেল হুগলি অঞ্চলে প্রায় 18টি শিল্প সংস্থা একজোট হয়ে তাদের প্রয়াস নিয়েছে এই সলিল সমারোহ উৎসব উদযাপনের। তারই অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্ঠান। এর আগে আমরা একটি সেমিনার করেছি। আজ রায়বাজারে গানে, কবিতায়, নাচে সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপনের কাজ আমরা করছি। এই অঞ্চলের বিভিন্ন সঙ্গীত গ্রুপ মিলিয়ে 110 জনেরও বেশি শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আমরা চাইছি সলিল চৌধুরীর সৃষ্টি সলিল সঙ্গীত রূপে স্থায়ীভাবে মানুষের মনে আসন পাক। এই জন্যই আমাদের এই উদ্যোগ। আপনার নামটা? আমার নাম অরিত্র শীল। ব্যান্ডেলের রায়বাজার থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24।